নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে আমি অনেকগুলো সফলতার কাহিনী নিয়ে তোমাদের সামনে এসেছি এবং দেখেছি তোমরা অনেকেই ভালো ভালোবাসা দিয়েছো, অনেকেই দেখেছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো। তো আজকেই আমি আমার ট্রেনিং সেন্টারে আমি আমার আরেক বন্ধুকে পেয়েছি। আমার বন্ধুর নাম গোবিন্দ প্রসাদ পাত্র। বন্ধু ডব্লিউপি কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট থেকে মেরিট লিস্ট থেকে সামান্য নাম্বার কেটেছিল। তো আজকেই নিজের অধ্যাবসায়, নিজের প্রচেষ্টায় কলকাতা পুলিশে সিলেক্টেড হয়ে আজ একসঙ্গে ট্রেনিং করছি খড়গপুরে, সালবাতে। তো বন্ধুর মুখ থেকেই যে জেনে নেবো বন্ধুর পুরো স্ট্র্যাটেজি কেমন ছিল, কিভাবে মোটিভেশন ধরে রেখেছিল, কিভাবে একটা মেরিট লিস্ট থেকে সামান্য নম্বরে বাদ যাওয়ার পরও নিজের মোটিভেশনকে ধরে রেখে আজকে কলকাতা পুলিশে সিলেক্ট হয়েছে। তো বন্ধুর কাছ থেকে পুরো জার্নিটা শুনবো। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো বন্ধু, তোমার বাড়ি কোথায়? আমার নমস্কার, আমার বাড়ি পাঁশকুড়ায়, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে। তো বন্ধু, তুমি ডব্লিউপিতে কনস্টেবল 2020 যে রিক্রুটমেন্ট মেরিট লিস্ট থেকে কেটেছিলে, কত নম্বরের জন্য কেটেছিলে? আমি 0.9 জন্য কেটেছিলাম। আচ্ছা, 0.9 এর জন্য হ্যাঁ, কেটেছিলে। এছাড়াও কি কি পরীক্ষা দিয়েছো তুমি? এছাড়াও 2021 সালের এসএসসি জিডি, তারপরে 2023 সালের যে এসএসসি জিডি সেটা, আর বর্তমানে এই যে কলকাতা পুলিশ। আচ্ছা, তুমি শুধুমাত্র ডিফেন্সেই পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, শুধুমাত্র ডিফেন্সে দিয়েছিলাম। আচ্ছা, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? না, আমি গ্র্যাজুয়েশন করিনি, আমি আইটিআই করেছি। আচ্ছা আচ্ছা। আর তোমার তাহলে কত বছর হলো জার্নি এটা? কত বছর ধরে আমার প্রিপারেশন নিচ্ছ? আমি 2021 সালের শুরু থেকে আমার জার্নিটা শুরু করেছিলাম। 21 সাল থেকে আর 24 সাল, এই 3 বছরের জার্নি। 3 বছর মোট কতগুলো পরীক্ষা দিয়েছো তুমি? মোট আমি ডিফেন্সেরই 3টে-4টে এক্সাম দিয়েছিলাম। এছাড়াও আচ্ছা, গ্রুপ ডি দিয়েছিলাম, কিন্তু গ্রুপ ডিটা, রেলের গ্রুপ ডি। হ্যাঁ, কিন্তু গ্রুপ ডিটা অতটা খুব সুন্দরভাবে হয়নি, কারণ আমি একটু সায়েন্সে দুর্বল আছি। আচ্ছা তার আচ্ছা। জন্য গ্রুপ ডিটা খুব ভালোভাবে হয়নি। আচ্ছা, তাহলে ডব্লিউপি তে তুমি মেরিট লিস্ট পর্যন্ত এসেছিলে? হ্যাঁ, আচ্ছা, এখানে যেহেতু তোমরা শুনলেই ডব্লিউপি তে সামান্য নম্বরের জন্য কেটেছে, তারপরেই কেপিটা সিলেক্ট হয়েছে তুমি। হ্যাঁ। আচ্ছা, তুমি এই যে কেপির জন্য যে কলকাতা পুলিশে সিলেক্ট হয়েছো, হুম। টোটাল তুমি কি কি বই পড়েছো? আমি বই বলতে আমার নির্দিষ্ট কোনো বই ছিল না। যেমন জেনারেল যেগুলা, মিসলেনিয়াস বা স্ট্যাটিক জিকে যেগুলো, তার জন্য আমি লুসেন্ট ফলো করেছি। আচ্ছা ইতিহাসের জন্য কিছুটা লুসেন্ট ফলো আচ্ছা, করেছি। লুসেন্ট বলতে ওই ইংলিশ ভার্সন যে বইটা, হ্যাঁ, না বাংলা? লুসেন্টের হলুদ বাংলা ভার্সন হ্যাঁ, একটা হ্যাঁ, বই রয়েছে। হলুদ কালারের যে ইংলিশ ভার্সনটা, আচ্ছা আচ্ছা। ওটাই। আচ্ছা, ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছ? ম্যাথের জন্য ডব্লিউপি ছেলেদের একটাই বই, সেটা হচ্ছে সুবির দাস। হ্যাঁ, সুবিধাসের বই, একটা হ্যাঁ, মাস্টার প্ল্যান যাকে বলা হয়। মাস্টার প্ল্যান। আর ওর বাইরে করার দরকার আছে বলে মনে মনে করি না। আর ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছো? ইংলিশের জন্য এসপি বক্সির বইটাই। আচ্ছা, এসপি বক্সি জেনারেল ইংলিশ যেটা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। আর রিজনিং? রিজনিং ও সুবীর দাস। আচ্ছা, এই ধরো তুমি প্রথম যে কেপি প্রিলিমস এর কথা আছে, প্রিলিমসে কত নম্বর পেয়েছিলে? আমি প্রিলিমসে প্রায় 73 পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। প্রিলিমস যারা কি করে, অনেকেই প্রিলিমস পাস করে, তারপরে মাঠ, তারপরে মেন্স, এই ওরিয়েন্টেড পড়েছো না পুরো প্রিলিমস মেন্স একসঙ্গে প্রিপারেশন নিয়েছো? না, এই কলকাতা পুলিশের প্রিলিম মেন্স এসব টার্গেটেড ভাবে কোনো কিছু পড়ি না, কারণ আগের বারে যখন ডব্লিউবিটা ফেল করেছিলাম, তার যে পড়াটা সেটাই ধরে রেখেছিলাম, খুব যে মানে নর্মালি জাস্ট। মানে কারণ ডব্লিউপি মেরিট লিস্ট হ্যাঁ, হ্যাঁ, বাড়ানোর সাথেই কেপিটা প্রায় একসঙ্গেই চলছিল, হ্যাঁ, মানে প্রায় ওরই প্রিপারেশন এটা কাজে লেগে এটা গেছে। কাজে লেগেছে। আচ্ছা, প্রিলিমস তো হলে পাস করলে সুন্দর হ্যাঁ, হবে। হ্যাঁ, এবার মাঠের জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছে? অনেকেরই ভয় থাকে মাঠ নিয়ে। হ্যাঁ। তুমি সাজেস্ট করো কিভাবে প্রিপারেশন নিলে মাঠ পাস করা যায়? মাঠ পাসের একটাই মন্ত্র, সেটা হচ্ছে তুমি সপ্তাহে 3 দিন মাঠে যাও, 4 দিন মাঠে যাও, মাঠে গিয়ে অনেকটা পরিমাণ ছুটতে হবে। ধরো মনে করো, হ্যাঁ, তুমি মানে সাজেস্ট করছো লং রান? লং রানের জন্য। কারণ লং রান যদি ছুটি, তাহলে আমাদের দমটা বাড়বে, আর দম বাড়লে মাঠে হচ্ছে সে বন্ধুর দেখেও পাস করা যাবে। ওই আচ্ছা, দমটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটাই কি ফার্স্ট মানে ফার্স্ট ডব্লিউবি পাস করেছিল মাঠে? হ্যাঁ, ডব্লিউবি পাস এর আগে করেছি। কোনো মাঠ দিয়েছিলে? এসএসসিজিডির মাঠ দিয়েছিলাম, পাস সেখানে করেছিলে? হ্যাঁ, সেখানেও 5 কিলোমিটার রান পাস করেছিলাম। বা তাহলে তুমি তো অনেক, দুটো মাঠ, তিনটে মাঠ পাস করেছো তাহলে হ্যাঁ, কেপি কে নিয়ে। হ্যাঁ, 3টে। তাহলে তোমার ডব্লিউবি এই যে কেপির ক্ষেত্রে হ্যাঁ, যে মাঠ, কতদিন প্র্যাকটিস করেছিল? কেপির ক্ষেত্রে প্রায় 1 মাস। 1 মাস মাঠ পাস হ্যাঁ, করেছো, যেহেতু একটা কনফিডেন্স ছিল, হ্যাঁ, দুটো মাঠ তারপরে অলরেডি পাস করেছো। হ্যাঁ, তারপরে করতাম তো, তারপরে মিনিমাম সপ্তাহে 2-3 দিন করতাম। এই 1 মাস কন্টিনিউ করেছি, কিন্তু তার আগেও সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম যেতাম। আচ্ছা, প্রায়শই আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করে হ্যাঁ, যে দাদা, এখন তো যেহেতু কেপি যে রিক্রুটমেন্টটা চলছে, হ্যাঁ, এখন তো প্রিলিমস হয়নি এখনো, হ্যাঁ। তা এরা এখন থেকে কি মাঠ প্র্যাকটিস করবে প্রিলিমস হওয়ার আগে থেকে, না প্রিলিমস হওয়ার পরে মাঠ প্র্যাকটিস করবে? অবশ্যই এখন থেকেই করা উচিত। প্রত্যেক দিন না হলেও কমসে কম সপ্তাহে 3 দিন তো করাই উচিত। আর 3 দিন এই কোনো টাইম ধরে করা উচিত না। এখন বর্তমানে লং রান একদম। হ্যাঁ, লক্ষ্য হওয়া উচিত আমি 5 কিলোমিটার মারবো, 6 কিলোমিটার মারবো, এইভাবে প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, তুমি তাহলে কোথায়, মাঠে করতে না রাস্তায় দৌড়াতে? না, আমি যে জায়গায় থাকি, সে জায়গায় মাঠের সুযোগ সুবিধা অতটা ছিল না। আমি বেশিরভাগ সময়টাই রাস্তায় করতাম, বেশিরভাগ বলতে প্রায় রাস্তায় করতাম।
আরেকটা কনফিউশন থাকে ছেলেদের মধ্যে, হ্যাঁ। বুট পরে না বুট না পরে কোনটা ঠিক, তোমার কি মনে হয়? এবারে যে যেভাবে প্র্যাকটিস করবে সেটা তার উপর নির্ভর মানে যার ক্ষেত্রে যেটা কমফোর্টেবল মনে হয়। কমফোর্টেবল মনে তুমি হয়। কি করেছিলে? আমি বুট পরেই করেছিলাম। আর মাঠে দিনও কি বুট পরেছিলে? মাঠের দিনও বুট পরে। কিন্তু তাহলে তোমার মাঠ কত মিনিটে কমপ্লিট করেছিলে? আমি মাঠ কমপ্লিট করেছিলাম 6 মিনিট 5 সেকেন্ডে। আচ্ছা, সুন্দরভাবে একটা মাঠ সুন্দর পাস করেছিল। হ্যাঁ। আচ্ছা, এরপরে মাঠের পর মেন্স আছে। হুম। তাহলে তুমি তো বলেছিলে প্রিলিমস এবং মেন্স একসঙ্গে ওরিয়েন্টেড পড়া উচিত, কারণ হ্যাঁ। দুটোই তো সেম সিলেবাস, শুধু হ্যাঁ। ইংলিশটা ডিফারেন্স রয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রিলিমসে থাকে 100 নম্বর কোশ্চেন 1 ঘন্টা, হ্যাঁ। মেন্সে থাকে 85টা কোশ্চেন 1 ঘন্টা। হ্যাঁ। টাইমটা কিভাবে ম্যানেজ করা যায় পরীক্ষার হলে? আচ্ছা, এই টাইম ম্যানেজমেন্টের কথা বলতে প্রথমে আমি আমার অভিজ্ঞতার কথাটা শোনাবো, তারপরে এই টাইম ম্যানেজমেন্টটা আচ্ছা বলবো। আচ্ছা, বলো। যখন 2020 সালে যে কনস্টেবল পরীক্ষা দিতে যাই, তখন প্রিপারেশন খুব ভালো ছিল। মেন্স পরীক্ষা দিতে গেছি, প্রিপারেশন খুব ভালো, কিন্তু মাইন্ডের মধ্যে যখন পরীক্ষা হলে ঢোকার আগে মাইন্ডের মধ্যে একটা মানে বাজে রিয়েকশন সৃষ্টি হয়েছিল, কি এবারে আমার হবে না, পরের বারে হবে, এবারে কি করব জানি না। মানে এটাই ফার্স্ট তোমার সেটা first ওএমআর ছিল। বেস পরীক্ষা ছিল? হ্যাঁ, না সেটা মানে ওএমআর বেস্ট প্রিলিমস দিয়েছিলাম 2000 কনস্টেবলের যে আচ্ছা প্রিলিমসটা, কিন্তু মেন্সটা মেন্সটাই হ্যাঁ মেন্সটা ফার্স্ট টাইম ছিল। আচ্ছা এবারে নেগেটিভ একটা বিরাট নেগেটিভ চিন্তা চলে এসেছিল। এবারে কি মানে পরীক্ষার হলে ঢুকেছি, পরীক্ষার হলে ঢুকে প্রথমে কিছু পরিমাণ মানে উত্তর করে দিয়ে তারপরে ব্রেনটা শক হয়ে গেছে, আর কিছু করতে পারছি না। মানে আমি একটা রিজনিং নিয়ে প্রায় 3 মিনিট 4 মিনিট বসে আছি, মানে রিজনিংটা করতেও পারছি না আর বসেও আছি চুপচাপ করে, মানে ওটা স্কিপ করেও তুমি যাওনি? স্কিপ করতেও পারছি না, আর মানে কি করব খুঁজে পাচ্ছি না। ওই করে করে মানে বাদ চলে গেছে, সময়টা অনেকটাই ওইখানে সময়টা চলে গেছে। এবার ওইটা ওই জন্যই মেন্সে কিছুটা নাম্বার কম ছিল, তার জন্য ফেল করে গেছিলাম। কিন্তু এই যে কেপির মেন্সের ক্ষেত্রে একটা কনফিডেন্স ছিল, যা হয় হবে, মানে কারণ ঠিকঠাক করে। আমার যেটা মনে হচ্ছে তোমার কথা শুনে আগেরটার থেকে এবার প্রিপারেশনটা ভালো ছিল, প্র্যাকটিস ভালো করে দিয়েছো, মক টেস্টটা ভালো করে মক দিয়েছো। টেস্ট মানে মক টেস্ট ছিল, কিন্তু আগের বারে কোনো অভিজ্ঞতা ছিল না। মানে ওই যে মেন্সের যে একটা চাপ, হুম। সেই চাপটা মানে বিরাট পরিমাণে লেগে গেছে। সেই কিছু ভুলের মধ্যে একটা ভুল, যেমন আমি প্রথমবারে কিছু পরিমাণ মানে সব প্রশ্ন যেগুলো তাড়াতাড়ি করে হবে সেগুলো আগে করে নিয়েছিলাম। এটা কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ করে নিয়ে এবার আমি পিছন থেকে শুরু করেছিলাম, আর পিছন থেকে শুরু করার ফলে আমার ব্রেনটা সব হয়ে গেছিল। কিন্তু এবারে সেই ভুলটা করিনি, এবারে শেষ পর্যন্ত করেছিলাম, তারপরে আবার প্রথম থেকে শুরু করেছি। মানে প্রথম থেকে যেটা দ্বিতীয় স্টেপে আমি পরীক্ষাটাকে এইরকম ভাবে দিয়েছিলাম, তিনটা স্টেপে কি না, প্রথম স্টেপে যেগুলো একদম দেখেই চলে আসবে সেগুলো করব। তারপরে স্টেপে কি না, যেটা একটু টাইম লাগবে সেগুলো করব। আর তৃতীয় স্টেপে কি না, যেগুলো একদম কঠিন, বেশি সময়। হ্যাঁ কঠিন, সেগুলো করব। এবার ওই স্ট্র্যাটেজি নিয়ে প্রথমবারের মানে হারার অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বারে ওই স্ট্র্যাটেজি করে দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি জীবনে ব্যর্থতা খুব দরকার, ব্যর্থ হ্যাঁ। না থাকলে কিন্তু এই যে যে শিক্ষাটা, তুমি ব্যর্থ হলেই তুমি ভাববে না কোনো কিছু শিখেছো। যদি আমার এই বন্ধু এই সময়টা যদি না ব্যর্থ হতো বা না মিডল ইস্ট থেকে বাদ যেত, ওই জিনিসটা কিন্তু কখনোই শিখতে পারবে না। হ্যাঁ। তাই সবসময় যেন ব্যর্থতার মুখোমুখি হও, দেখবে সফলতা তোমার ঠিক আসবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, যে পরীক্ষার হলে দেখবে যে অনেক কোশ্চেন এমন থাকে 100টার মধ্যে বা 85টা কোশ্চেনের মধ্যে 10-12টা কি 5টা 7টা এমন কোশ্চেন থাকবে যেগুলো খুব টাফ। মানে তোমাকে ওইগুলো সময় খাওয়ানোর জন্য যিনি কোশ্চেন সেট আপ থাকে তার মাইন্ডসেট এটাই নিয়ে করেন যাতে তুমি ওইগুলো নিয়ে ধরে বসে থাকো। কিন্তু তুমি যদি একজন মানে চাকরি তোমার পাওয়ার সত্যি লক্ষ্য থাকে, তাহলে তোমার উচিত হবে ওই কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করা। কারণ এটা কখনোই বলা হয় না যে 85তে 85 করতে হবে। কাট অফ দেবে 85 নম্বর কোশ্চেনে, 50 আছে কি 55 আছে, তাহলে কেউ তো বলেনি যে তোমাকে 85টাই টাচ করে আসতে হবে। তোমার একদম উচিত কাজ হবে বা বুদ্ধিমানের কাজ হবে ওই কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করে চলা। না হলে কিন্তু তোমার ওই কোশ্চেন যদি তুমি বসে থাকো, পুরো পরীক্ষাটাই তোমার খারাপ হবে। ওই প্রশ্নগুলো হচ্ছে লোভনীয় প্রশ্ন, মানে তুমি তোমাকে যদি ঠকানো যাকে বলে। হ্যাঁ তুমি কিন্তু যদি করো মানে টাইম ধরে করো, তুমি কিন্তু পারবে এবং উত্তরটাও ঠিক করবে। কিন্তু ব্যাপারটা যদি তুমি পরীক্ষার হল থেকে এসে বাড়িতে যখন করবে না, দেখবে হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই সময়টা তোমার মাথায় পড়ছে না। হ্যাঁ। দেখবে এটা প্রত্যেকের সাথে হয়, যাদের যাদের হয় দেখবে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে এই জিনিসগুলো আমাদের সাথেও হয়েছে। এরপরে মেন্স তো দিলে, হ্যাঁ মেন্সে কত পেয়েছিলে? মেন্সে আমি 66.25 পেয়েছিলাম। আচ্ছা, তোমার জেনারেল কাস্ট? হ্যাঁ জেনারেল কাস্ট। তাহলে দেখো এই বন্ধু ছিল জেনারেল কাস্ট থেকে চাকরিটা পেয়েছে। আচ্ছা, জেনারেল কাস্টে থেকে যেটা আমাদের তথাকথিত একটা নিয়ম থাকে, জেনারেল কাস্টে চাকরি হয় না, এই সম্পর্কে তুমি কি বলবে? হ্যাঁ জেনারেল কাস্টে একটু মানে চাপ আছে, কিন্তু মানে পাওয়া যায় না তো এমন কষ্ট আছে, কিন্তু পাওয়া যায়, মানে কষ্ট আছে কিন্তু পাওয়া যায়। হয়তো আগের মানে বাকি কোটা যতটা সুযোগ থাকে, হ্যাঁ কিন্তু ততটা হয়তো আমাদের সুযোগ নেই। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো বন্ধু তুমি মেন্সে কত নম্বর পেয়েছিলে? মেন্সে আমি 66.25 পেয়েছিলাম। আচ্ছা, খুব একটা সুন্দর নাম্বার। জেনারেল কাস্ট থেকে আমার বন্ধু পাস করেছে, যারা বলে যে জেনারেল কাস্ট থেকে চাকরি হয় না, তো দুজনেই বসে আছি, দুজনেই হচ্ছে জেনারেল কাস্ট থেকে চাকরি পেয়েছি। আচ্ছা, এরপর আছে ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য কি কোথাও কোনো কোচিং নিয়েছিলেন না নিজে সেলফ? না ইন্টারভিউ বলতে প্রথমে তো 2020 সালে সেই যে পুরনো ইন্টারভিউ অভিজ্ঞতা ছিল। তারপরে আমি যে ইনস্টিটিউশনটা পড়তাম সেখানে স্যার মহাশয় মানে কিছু পরিমাণ ইন্টারভিউ নিয়েছিলেন, টিপস দিয়েছিলেন। হ্যাঁ টিপস দিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন, সেখান থেকে হয়ে গেছে। ইন্টারভিউতে তুমি কত নাম্বার পেয়েছিলে? আমি 10.33। একটা সুন্দর নাম্বার, 15তে 10 মানে একটা সুন্দর নাম্বার।
ইন্টারভিউতে কতক্ষণ রেখেছিল তোমাকে? আমাকে প্রায় 4 মিনিট, 3-4 মিনিট রেখেছিল। 3-4 মিনিট মধ্যে অনেক কোশ্চেন তাহলে তোমাকে ধরা হয়েছে। হ্যাঁ, কিছু কোশ্চেন মনে আছে তোমার? প্রশ্ন বলতে আমি ওখানে যখন ইন্টারভিউ দিতে হয় তখন নিজের হবি সম্বন্ধে লিখতে হয়। এবারে আচ্ছা। আমি সেখানে হবি হবি সম্বন্ধে আমি খবর দেখতে একটু ভালোবাসি বলে খবর লিখেছিলাম। তার জন্যই আমাকে প্রায় তখনকার সময় মানে এই জেনারেল ইলেকশন হবে বলে একটা জেনারেল ইলেকশনের একটা দামামা টাইপের বেঁধে হ্যাঁ, গেছিল। হ্যাঁ। সেইগুলোর জন্য ওইখান থেকে আমাকে প্রশ্ন করেছিল, মানে সংবিধান থেকে। আচ্ছা, এখানে কিন্তু অনেকের একটা কোয়ারি থাকে যে দাদা আমার এমএসসি করেছি, দাদা আমি বিটেক করেছি, দাদা আমি গ্র্যাজুয়েশন করেছি, ওগুলো শো করাবো না সেই মাধ্যমিক বা এইচএস শো করাবো? কারণ গ্র্যাজুয়েশন দেখানো মানে তো আমাকে গ্র্যাজুয়েশন থেকে কোশ্চেন করতেই পারে। তুমি কি করেছিলে? না, আমি যেহেতু উচ্চ মাধ্যমিক পাস সেহেতু আমাকে ওইসব কিছু জিজ্ঞাসা করে না, আমাকে ওই জেনারেল কারেন্ট তোমার যেহেতু লাস্ট কোয়ালিফিকেশন এইচএস, হ্যাঁ, তুমি এইচএসই শো করেছিলে? এইচএসসি শো করেছিলাম। আচ্ছা, এটা যার যাটা আছে ও অবশ্যই শো করাবে, কারণ যদি কোনো কোশ্চেন করতে গিয়ে যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু খুব একটা নেগেটিভ এফেক্ট পড়বে। তাহলে তোমার টোটাল নাম্বার কত হয়েছিল? টোটাল আমার 77.08। মানে একটা খুব সুন্দর 71 আমাদের কাটা হয়েছিল হ্যাঁ, জেনারেলে। আমাদের কাটা। এই যে তুমি এসএসসি জিডি মেরিট লিস্ট থেকে কেটেছো, হ্যাঁ, ডব্লিউপি কনস্টেবল 2020 মেরিট লিস্ট থেকে হ্যাঁ, কেটেছো, এরপরে কেপি তে পেয়েছো, হ্যাঁ, এই যে লং একটা ডিস্টেন্স বা দুটো যে ব্যর্থতা পরপর, হ্যাঁ। কিভাবে নিজের মোটিভেশন ধরে রেখেছিলে বা কে তোমার মানে তোমার ইন্সপিরেশন কি? আমার মোটিভেশন এই জার্নির মাঝে মোটিভেশন হচ্ছে আমার বাবা, কিন্তু এই জার্নিতে আসার যে মোটিভেশন সেটা হচ্ছে আমার বন্ধু। আচ্ছা। জার্নির মাঝে যে মানে যে সমস্ত সমস্যাগুলো হয়, মানে মূলত এতদিন একটা লং জার্নি, তার উপরে বিভিন্ন সময়ের বিভিন্ন লোকের ব্যর্থতা রয়েছে। ব্যর্থতা, লোকের কাছে কথা শোনা, এগুলোর মোটিভেশন হচ্ছে আমার বাবা। কারণ বাবাকে আমি খুব মানে খুব কাছ থেকে খুব কঠোর পরিশ্রম করতে দেখেছি। সেই পরিশ্রমের কথা মানে বলা যাবে না, সেই পরিশ্রমের মোটিভেশন। আর এই লাইনে আসার মোটিভেশন হচ্ছে আমার একটা বন্ধু, উম, তার নাম না করলেই নয়, সঞ্জীব প্রামাণিক। মানে সেই আমাকে পুরো এই লাইনে আসার জন্য খুব খুব মানে বিশেষভাবে সহায়তা করছে। তো যদি বন্ধু সঞ্জীব প্রামাণিক যদি ভিডিওটা দেখা থাকো তাহলে আমি তোমাকে স্যালুট জানাই। এই সমস্ত বন্ধুগুলো সত্যিই পাওয়া যায় না, যারা সময় বা অসময় বিপদ আপদ আনন্দে সুখ দুঃখে যারা পাশে থাকে, তাদেরকে অবশ্যই স্যালুট জানানো দরকার আছে। ওই বন্ধু মোটিভেশন দিয়েছিল বলে আমার এই বন্ধু আজ এই লাইনে আসতে পেরেছে। তো সামনে যারা এই যে কেপি এক্সাম দেবে তাদের সম্পর্কে কি বলবে? তাদেরকে একটাই বলবো, অঙ্ক, রিজনিং খুব পরিমাণে টেস্ট দাও, কারণ ওখানে হচ্ছে টাইমের খেলা। 1 ঘন্টা পরীক্ষা মানে টাইমের খেলা। এবার এই টাইমের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এই মানে তুমি জানো সবকিছু কিন্তু ওই হ্যাঁ, টাইমে তোমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে আর ব্রেনটাকে ঠিকঠাক করতে হবে, তার জন্য খুব পরিমাণে ওই সময়ের মধ্যে মক টেস্ট দিতে হবে। আচ্ছা, তুমি মক টেস্ট করে রেখে দিতে? মক টেস্ট আমি মানে এই অঙ্ক আর রিজনিং কে খুব দ্রুত করার জন্য আমি এসএসসিজিডি যে প্রিভিয়াস ইয়ার অথবা এমটিএস এর প্রিভিয়াস ইয়ার সেগুলোকে টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম। ওখান থেকে আমার কি হতো না, অঙ্ক আর রিজনিং এর টাইমটা খুব কম লাগতো, মানে টাইমটা কমিয়ে কমিয়ে আনতে পেরেছিলাম। আর জিকে তো নর্মাল পড়তাম, জিকের জন্য অতটা মানে খুব যেটা নর্মাল পড়ি সেটাই। আর বিসিএসটাকে যে ডব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার গুলো ওইগুলোই পড়তাম। আর রিজনিংও সেম ভাবে। এমআর বেস পরীক্ষা দিতে না কিভাবে, মানে মক টেস্ট আর বাড়িতে কিভাবে দিতে? এবার ফুল মক টেস্ট বাজার থেকে অফলাইনে মক টেস্ট কিনতাম, সেগুলো দিতাম। তো বন্ধুরা, শুনলে আমার এই বন্ধুর জার্নির কথা, আশা করি তোমাদেরকেও মোটিভেট করবে। তোমরাও আগামী দিনে নিজেদের স্বপ্ন পূরণ করো, সফলতার শীর্ষে পৌঁছে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই জানিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্রিপারেশন ভালো করে নাও। জয় হিন্দ, জয় ভারত।